পাক ভারত যুদ্ধ এবং আমাদের রাজনীতি। আপনি জানেন যে বেশ কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল, কখন যুদ্ধ শুরু হয়, একটা যুদ্ধ অবস্থার মধ্যেই ছিলেন। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাও সতর্ক করেছিলেন যে আমাদেরকে সতর্ক থাকতে হবে বা সবসময় এক ধরনের প্রস্তুতি থাকতে হবে। সেই প্রস্তুতিটা আসলে তো আমাদের রাজনৈতিক হবে না আমাদের সামরিক হবে? আপনাকে ধন্যবাদ এবং ইশরাক ভাইকে শুভেচ্ছা। প্রথমত এটা রাজনৈতিক হতে হবে প্রস্তুতিটা, এবং এটা জাতীয় ঐক্যটা লাগবে। কারণ হচ্ছে যে রাজনৈতিক বিবেচনা ছাড়া যে কোনো ধরনের সামরিক প্রস্তুতি এটা তো আমাদেরকে কোথাও নিয়ে যাবে না, বরং ভুল পথে পরিচালিত করবে। সে কারণে আগে রাজনৈতিক ঐক্যমত্য যেটা আমাদের মধ্যে আছে, এবং আমি খুবই বিশ্বাস করি যে বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল, ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের মধ্যে যতই আমাদের প্রতিযোগিতা কোনো কোনো ক্ষেত্রে সমালোচনা থাকুক না কেন, দেশের প্রশ্নে, দেশের অখণ্ডতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে সবাই আমরা এক জায়গায় আছি। ফলে এই রাজনৈতিক ঐক্য এবং জাতীয় ঐক্যটাই প্রথমত দরকার। এবং আমরা এনসিপির পক্ষ থেকে আজকে যে আমরা একটা বিবৃতি দিয়েছি এই ইস্যুতে, যেন সংশ্লিষ্ট এই দুই দেশ তারা যেন উত্তেজনা পরিহার করে যতটা সম্ভব। এবং আমাদের দিক থেকে আমরা বলেছি এটা জাতীয় ঐক্য করা দরকার এবং আরও বেশি করা দরকার। যেমন এখন একজন জাতীয় নিরাপত্তা বিশ্লেষক বা উপদেষ্টা আছেন, প্রধান উপদেষ্টার খলিল সাহেব। এটা আসলে একটা জাতীয় নিরাপত্তা কাউন্সিল হওয়া উচিত বাংলাদেশে, এটা খুব ক্রাইং নিড। স্থায়ী একটা জাতীয় নিরাপত্তা কাউন্সিল হওয়া উচিত। কী ফরমেশনে হবে, কারা কারা থাকবে, সেখানে নিরাপত্তা বিশ্লেষকরা থাকবেন, রাজনৈতিক দলের শীর্ষ পর্যায়ের এই বিষয়ে যারা বোঝেন তারা থাকতে হবে। একটা সর্বদলীয় ফোরাম হিসেবে এটা কাজ করতে পারে, এটা খুবই দরকার। কারণ আমরা যে ধরনের পরিস্থিতির মধ্যে ঢুকে গেছি 5 আগস্টের পরে, মানে ইন্ডিয়া তো তার এক ধরনের পরোক্ষ কলোনি হারিয়েছে। ফলে ইন্ডিয়ার দিক থেকে আপনি প্রতিক্রিয়াগুলো দেখতে পাচ্ছেন। আজকেও কিন্তু ইন্ডিয়া খাগড়াছড়ি দিয়ে আমরা শুনলাম যে গুজরাট থেকে এনে খাগড়াছড়ি সীমান্তে 65 জনকে পুশিন করছে। ফলে ইন্ডিয়ার দিক থেকে এই উস্কানিগুলো আছে এবং এটা থাকবেই। বাংলাদেশ যত স্বাধীন হওয়ার চেষ্টা করবে, যত বেশি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করবে এবং নিজের ফরেন পলিসি নিজে ঠিক করার চেষ্টা করবে, ইন্ডিয়া এগুলো করতেই থাকবে নানাভাবে এবং করেই আসছে গত 7-8 মাস ধরে। তাহলে এগুলো ট্যাকেল করার মতো একটা আমাদের একটা ফোরাম থাকা দরকার সর্বদলীয়, এক। আর 2 নম্বর হচ্ছে এখন আরাকানে নিউ সিচুয়েশন ডেভেলপ করছে এবং সেখানে আরাকানের সাথে আমাদের এক ধরনের কথাবার্তা চলছে করিডোর নিয়ে, প্যাসেজ নিয়ে। তো সেটাও হবে কি হবে না, রাজনৈতিক দলগুলোর দিক থেকে আমরাও কিন্তু বলেছি যে এই সিদ্ধান্তগুলো দেওয়া হবে কি হবে না, এটা রাজনৈতিক সকল দলের মতামতের ভিত্তিতে করতে হবে। আপনি রাজনীতিবিদ বা রাজনৈতিক দলগুলোকে অন্ধকারে রেখে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যাবে না। সরকার অবশ্য বলেছে তারা এটা প্রাথমিকভাবে তারা নীতিগতভাবে এসছে, কিন্তু জাতিসংঘ না বললে তো তারা দেবে না। ফলে সব মিলিয়ে পরিস্থিতিটা হচ্ছে যে আমাদের জাতীয় ঐক্য এই মুহূর্তে খুবই জরুরি এবং কতগুলো বেয়ার মিনিমাম প্রশ্নে, যেহেতু এখন পার্লামেন্ট নাই, পার্লামেন্ট থাকলে যেহেতু এখন মানে উচ্চকক্ষের কথা আসছে, উচ্চকক্ষ এই ধরনের ঘটনাগুলো জাতীয় নিরাপত্তা ইস্যুতে তখন তারা তাদের মতো করে সিদ্ধান্ত নেওয়ার মতো জায়গায় থাকে। এখন কিন্তু একটা জাতীয় নিরাপত্তা কাউন্সিল, সর্বদলীয় একটা বৈঠক এই মুহূর্তে প্রধান উপদেষ্টার উচিত। আমি মনে করি যে সংশ্লিষ্ট সকল দল, বিএনপি, এনসিপি, জামায়াত ইসলাম সহ আরও যে সকল দল আছে তাদের সাথে তো সংস্কার প্রশ্নে আপনি ডেকে তো তাদের সাথে কথা বলেন। তাহলে এই ইস্যুতে এই যে নতুন একটা পরিস্থিতি ডেভেলপ করছে, একদিকে আরাকান, একদিকে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, এই পরিস্থিতির সরকার কি ভাবছে সেটা কিন্তু সরকারের উচিত হচ্ছে রাজনৈতিক দলগুলোকে ব্রিফ করা। স্যার, আপনি যেটি বললেন যে 5 আগস্টের পরের যে পরিবর্তিত পরিস্থিতি, সেখানে কি আপনার মনে হয় যে পাক ভারত যুদ্ধের যে একটা রেশ অর্থাৎ একটা প্রভাব, সেটি আঞ্চলিক একটা সংঘাতের কোনো রূপ নেওয়ার কোনো শঙ্কা আছে কিনা, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এরই মধ্যে সতর্ক করা হয়েছে? রাইট, যদি এটা সর্বাত্মক যুদ্ধের দিকে যায় তাহলে অবশ্যই এটা প্রভাব পড়বে, কিন্তু আমি অন্তত এখন পর্যন্ত যতটুকু বুঝতে পারছি এটা সর্বাত্মক যুদ্ধের দিকে যাবে না। দুই দেশই কিছু মানে তাদেরকে রুটিন কিছু, যখন পাকিস্তানের রেসপন্সটা কিন্তু রুটিন রেসপন্স, মানে এটা আপনাকে করতেই হবে। যখন ইসরায়েল ইরানে হামলা করলো, ইরানের এম্বাসিতে, সিরিয়ার এম্বাসিতে, তখন কিন্তু ইরানও পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে। এটা করতে হয়, মানে এটা হচ্ছে একেবারে আন্তর্জাতিক আইন, যুদ্ধনীতি মোতাবেকই করতে হয়। এবং সেক্ষেত্রে তাদের কতগুলো সুনির্দিষ্ট জায়গা আছে, কীভাবে অ্যাটাক করবে, কতটুকু করতে পারবে, এগুলো আন্তর্জাতিক আইনগুলোকে মানতে হয় সংশ্লিষ্ট দেশগুলোতে। আপনি দেখবেন ইন্ডিয়াও যখন পাকিস্তানে হামলা করার পরে কিন্তু ইন্ডিয়া বলতে বাধ্য হয়েছে যে আমরা সামরিক বেসে হামলা করি নাই, আমরা কোনো রেসিডেন্সিয়াল এরিয়ায় হামলা করি নাই, আমরা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই সন্ত্রাসী ঘাঁটিগুলোতে হামলা করেছি। এই যে ক্লারিফিকেশনগুলো দিতে হচ্ছে, এটাই হচ্ছে যুদ্ধের নিয়ম। তো এখন পাকিস্তানও আমার ধারণা আগামী 7-8 দিন এটা নিয়ে কিছু উত্তেজনা চলবে, মিডিয়ায় অনেক কথাবার্তা হবে দুই দেশের এবং প্রচুর ইনফরমেশন ছড়াবে, কিন্তু শেষ পর্যন্ত এটা বড় কোনো অল আউট ওয়ার বলতে যেটা বোঝায় সেই দিকে যাবে বলে এখনও আমার মনে হচ্ছে না, যদিও শেষ কথা তো কোনো কিছুই বলা যায় না। জি, ভূ রাজনীতির যে একটা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ, সেখানে পাক ভারত যুদ্ধ যদি আঞ্চলিক সংঘাতের দিকে রূপ নেয়, এবং তিনি আরেকটি বড় বিষয় উল্লেখ করেছেন যে একটি দল যারা ওখানে আশ্রয় প্রশ্রয় নিচ্ছে তাদের একটা প্রভাব অভ্যন্তরীণ রাজনীতি তৈরি হলে সেখানে নির্বাচন নিয়ে কোনো অনিশ্চয়তা তৈরি হবে কিনা? অবশ্যই আমরা যে ভূরাজনৈতিক মানে লোকেশনে আছি, এটা আমাদের বঙ্গোপসাগর, বিশেষত বঙ্গোপসাগরের কারণে আমাদের ভূরাজনৈতিক গুরুত্ব অনেক বেশি। এখানে অনেকগুলো অ্যাক্টর আছে, ইন্ডিয়া তো অবশ্যই আছে, ইন্ডিয়া তো সবসময় তার একটা বাংলাদেশ নীতি আছে বা কৌশল আছে, মার্কিন যুক্তরাষ্ট্র,
চীন, তাদের নানা ধরনের ইন্টারেস্ট আছে। আমাদের মতো দেশের জন্য উচিত হচ্ছে কোনো একদিকে হেলে না পড়ে আমাদের জন্য যেটা সবচেয়ে ভালো এবং বাকি সবার সাথে আমরা সম্পর্ক রাখবো, কিন্তু আমাদের স্বার্থটা সবার আগে, এটাকে মাথায় রেখে। এবং আমাদের প্রধান নীতিটা হচ্ছে যে আমাদের মানে যেটা ভৌগোলিক অখণ্ডতা, এটা আমরা যে কোনোভাবে ডিফেন্ড করব। এটা মাথায় রেখে তারপর আমাদের অন্য সকল নীতি এবং কৌশল এবং বঙ্গোপসাগরও আমরা কার সাথে শেয়ার করব, কীভাবে শেয়ার করব, কী নীতিতে শেয়ার করব, এগুলো ভাবনার বিষয় আছে। ইলেকশনের প্রশ্নটা হচ্ছে যে ইলেকশন বাংলাদেশে হতেই হবে, এটা আমরা কিন্তু বারবার বলেছি যে বাংলাদেশ মিশন না, বা বাংলাদেশ মধ্যপ্রাচ্যের অন্য আরব বসন্তের পরে দেশগুলোর যে যা যা ট্র্যাজেক্টরি আমরা দেখলাম সেরকম কিছু বাংলাদেশে হওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশে এখানে 2006-7-6-এর পরে 7-8-এ যে 1-11 সরকার এসেছিল, সেই সরকার কতদিন থাকতে পেরেছিল, কিভাবে তাকে যেতে হয়েছিল, এগুলো তো আমাদের ইতিহাস, আমাদের চোখের সামনে। কোন ধরনের সরকার এখানে কতদিন ক্ষমতায় থাকতে পারবে, এটা কিন্তু এখন সেটেলড। সামরিক সরকার হলে আপনি এরকম এরশাদের মতো কতদিন ক্ষমতায় থাকতে পারবেন, হাসিনার ফ্যাসিবাদ হলে কতদিন থাকতে পারবেন, 1-11 টাইপের সরকার হলে কতদিন থাকতে পারবে। মানে বাংলাদেশি ইলেকশনের রাস্তাটাকে অনেকবার অল্টার করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা আবারও ইলেকট্রাল সিস্টেমে গেছি, এর কোনো বিকল্প নাই। এখন কথাটা হচ্ছে যে ইলেকশন তো শুধু ইলেকশন দিয়ে তো ইলেকশনের ব্যবস্থাটাকে ধরে রাখা যাচ্ছে না। 91 থেকে আমরা 2008 পর্যন্ত দেখলাম যে ইলেকট্রাল সিস্টেমের মধ্যে অনেকগুলো গলদ আছে। একদিকে হলো তত্ত্বাবধায়ক, আমরা একটা নিউট্রাল গভর্নমেন্ট ফরমেশন ভাবছি, সেখানে কিছু ত্রুটি বিচ্যুতি আছে। তারপরে তারই ধারাবাহিকতা 1-11 আসলো এবং আওয়ামী লীগ এটাকে ব্যবহার করে বললো যে এই যে দেখেন এই ধরনের অনির্বাচিত সরকার, সুতরাং আমরা তত্ত্বাবধায়ক বাতিল করে দিই, যেটা আসলে পিপলের ম্যান্ডেট ছিল না। তাহলে আপনাকে শুধু নির্বাচন না, নির্বাচন ব্যবস্থাটা যেন নিরঙ্কুশ থাকে এবং নিরবিচ্ছিন্ন থাকে, এটা এবার নিশ্চিত করতে হচ্ছে। এখানেই সংস্কারের প্রশ্নটা আসছে এবং এটা ডিসেম্বরের মধ্যেই সম্ভব, সর্বোচ্চ জানুয়ারি যেতে পারে, ফেব্রুয়ারি যেতে পারে, এর চেয়ে বেশি এটা যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমরা যে জাতীয় ঐক্যমত্য কমিশনে যাচ্ছি, আমরা জানি যে কাজের অগ্রগতিটা কতদূর। আমরা বলে এসেছি যেটুকু সংস্কার আপনারা সকল দলের মধ্যে একমত হয়েছে সবাই, বিচার বিভাগের অনেকগুলো সংস্কার প্রশ্ন, দুদকের প্রশ্নে, এগুলোর ব্যাপারে কিন্তু সবাই একমত হয়ে গেছে, তাহলে এগুলো আপনি সংস্কার শুরু করে দেন, অসুবিধা আমি আপনার কাছে